আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো এই যে ফুলের মাঝখানে আসলে কে ভালো থাকবে? ফুলের মাঝখানে থাকলে তো আসলে রোগবালাইও হবে না বলা যায়। এটা সত্য কথা যে আসলে ফুলের ভিতরে আসলে মন ভালো হয়ে যায়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনার পরিচয়টা দিয়ে একটু শুরু করি। আমি যদিও জানি আপনার নাম নাসরিন নাহার, তারপরেও আপনার একটা পরিচয় আছে, সেটাও একটু দর্শকদের দিয়ে দিন। আসসালামু আলাইকুম দর্শক, আমার নাম নাসরিন নাহার আশা। আমি নারী উদ্যোক্তা। আমার বাড়ি যশোর জেলার ঝিকরগাছা থানার পানিসারা ইউনিয়নের পানিসারা গ্রামে। আপনি একজন সমবায় সংস্থার সভাপতিত্বেও আছেন? জি আমি হলো যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির মহিলা বিষয়ক সম্পাদক এবং আমার ফুল ও ফুলের কাজের আমি সভাপতি। অনেক কাজ করেন তো আপনি। আচ্ছা এই যে 2000 সাল থেকে আপনি ফুলের কাজে আসলেন, 2000 সালের আগে কি করতেন? 2000 সালের আগে আমি এনজিওতে চাকরি করতাম। যে সেখানে চাকরি করার ক্ষেত্রে আমার বাচ্চারা ছোট ছিল, যার ফলে আমার পোস্টিং দিয়ে দিছিল অনেক দূরে। আমার বৃদ্ধ শাশুড়ি ছিলেন, যার জন্য আমি চাকরিটা ছেড়ে দিয়ে এই ফুল চাষের সাথে আমি চিন্তা করলাম যে আমি একটু ইনোভেটিভ কিছু করি, যাতে কৃষির সাথে আসি, যে কৃষি কাজ আসলে মহিলারা কেউ করে না। তো আমি এই ইচ্ছা থেকেই আসলে আমার এই কৃষির সাথে আসা। দেখতে পাচ্ছি এখানে জারবেরা ফুটে আছে, তারপর ওদিকে দেখতে পাচ্ছি আবার গোলাপও ফুটে আছে। তো এই যে শেডটা করেছিলেন, এটা কত সালে করলেন? এই শেডটা করা আপনার 2015 সালে। 2015 সালে শেডটা করেছিলেন। তখন কিরকম খরচ পড়েছিল এই শেডটা করতে? আপনার 2015 সালে প্রায় 18 লাখ টাকা খরচ হয়েছিল আমার। 2015 সাল থেকে আপনি জারবেরা চাষ শুরু করলেন, অথচ 2000 সাল থেকে আপনি একজন ফুল কৃষানী বলা যায়। কি কি ফুল করেছিলেন? রজনীগন্ধা, গ্ল্যাডুলাস, গাঁদা ফুল, এটা কন্টিনিউ ছিল। আচ্ছা, একজন নতুন ফুল চাষিকে আপনি কোন ফুলটা দিয়ে শুরু করার উদ্দেশ্য মানে পরামর্শ দিয়ে থাকবেন? যদি কোনো নারী উদ্যোক্তা ফুল চাষের সাথে আসতে চায়, আমি তাকে সর্বপ্রথম গাঁদা ফুল দিয়ে আসতে বলবো। আচ্ছা, কারণ হলো গাঁদা ফুলটা হলো বছরে 3 সিজনে হয়। সেটা হলো আউশ হয়, আমন হয়, বোরো হয়। তো এটা হলো যে আপনার খরচটা কম, জমিটা কম লাগে। এই কারণ সে যদি 3 সিজনে গাঁদা ফুল করতে পারে, তাহলে সে 3 সিজন গাঁদা ফুল করার পরে কিন্তু সে একজন জারবেরা চাষি, বা তারপরে সে গোলাপ করে, তারপরে সে রজনী করে, কিন্তু পরে এসে জারবেরা চাষি হতে পারবে, সে জারবেরা করতে পারবে। গাঁদা ফুলের আসলে কোনো লস নেই, সব উৎসবে সব জায়গায় কিন্তু গাঁদা ফুল চলে। শুধু সেটা না, গাঁদা ফুলটা এমন একটা জিনিস যেটা হলো যে গাঁদা ফুলের পাউডারটা যদি মুরগির খাবারের সাথে দেওয়া যায়, বা মুরগির খাবার যদি তৈরি করা যায়, তাহলে আমাদের যে কোলন ক্যান্সার আছে, এই ক্যান্সারের প্রতিরোধক হিসেবে কাজ করে। মানে গাঁদা ফুল তো হলুদ, এবং গাঁদা ফুল থেকে প্রচুর রং আসে, কিন্তু আমরা রং তৈরি করি গাঁদা ফুল থেকে। বাহ, এই যে আপনি এত কিছু জানেন, এই যে এত কিছু সম্পর্কে বিস্তারিত বলতে পারছেন, এর বিষয়ে তো আপনার অনেক জ্ঞান অর্জন করতে হয়েছে, প্রশিক্ষণ নিতে হয়েছে। এগুলো কোথা থেকে পেলেন? ফুল চাষের উপরে কম বেশি কৃষি মন্ত্রণালয় বা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাছ থেকে আমি ট্রেনিং পেয়েছি। আর একটা ট্রেনিং পেয়েছি ইউএসআইডির অর্থায়নে 2015 সালে ইন্ডিয়ার 3টে প্রদেশেও আমি একটা ট্রেনিং করে এসেছিলাম। তারপরে 2023 সালে বাণিজ্য মন্ত্রণালয়ের অর্থায়নে আমি অন্ধ্রপ্রদেশের ডক্টর ওয়াইএসআর হর্টিকালচার ইউনিভার্সিটিতে 10 দিনের একটা ট্রেনিং করেছি। আসলে সেই ট্রেনিং থেকে আপা আমার আসলে এই যে জ্ঞানটা, লব্ধ যে জ্ঞানটা, সেটা আসলে সেখান থেকে আমার সংগ্রহ করা। আসলে এখানে দেখতে পাচ্ছি জারবেরার এত সুন্দর রং, এবং প্রত্যেকটি ফুল মানে আলাদা আলাদা কালার, সেটা ঠিক আছে, এবং কোনো ফুলে আমি কোনো খুঁত ধরার জায়গা পাবো না। দর্শক বন্ধুরা, আপনারা দেখবেন এখানে ভুল ধরার, খুঁত ধরার কোনো জায়গা নেই, অনেক পরিচর্যা করতে হয়। এই বাগানের পরিচর্যা কিভাবে করছেন? এই বাগানের পরিচর্যা সেটা হলো যে আমি সকালে ঢুকিয়ে বাগানের ভিতরে 12টা-1টা পর্যন্ত কাজ করে চলে যাই। যাওয়ার পরে দুপুরে নামাজ করে, তারপরে বিকেলের দিকে আসলেও আসি, না আসলেও না আসি, এবং আমার হাজবেন্ডও আমার সাথে সব সার্বক্ষণিক এখানকে সময় দেয়। তো আসলে এইটা আমার ধ্যান জ্ঞান বলেন আর যাই বলেন, এটা আমার সব। একদম শুরু থেকে জারবেরা চাষে কি কি পরিচর্যা করতে হয় এবং কিভাবে লাগাতে হয়? প্রথমে হলো যে আপনার জায়গা নির্বাচন করা, অর্থাৎ জমি কোন জমিতে আপনি করবেন, সেই জমিতে আপনার সারা বছর পানি জমে থাকে কিনা এটা দেখতে হবে। যদি জমিতে পানি জমে না থাকে, তাহলে আমরা একটু উঁচু জমি বেছে নিব, এবং জমিটা অবশ্যই বেলে দোআঁশ হতে হবে। এবং এই চাষটা করার সময় আপনি
আপনার সব ধরনের সার দিয়ে টিএসপি পটাশ সব দিয়ে গোবর সার দিয়ে এই জমিটাকে আসলে শোধন করে নিতে হয়। সেটা হলো যে আমরা প্রথমে গোবর সার দিয়ে এইটাকে হলো কালো পলিথিন দিয়ে ঢেকে দিয়ে যাই, দিয়ে যাওয়ার পরে মাটিতে যে ক্ষতিকারক পোকাগুলো আছে সেটা মারা যায়, মারা যাওয়ার পরে এটা আমরা চাষ দিই। চাষ দেওয়ার পরে তারপরে আমরা এই যে বেড তৈরি করি। আমরা বেশিরভাগই দেখেন আমার প্রত্যেকটা বেড কিন্তু উত্তর দক্ষিণ, অর্থাৎ উত্তর দক্ষিণ বেডগুলো হওয়ার চাষের সবচেয়ে উত্তম পদ্ধতি এটা। কেন উত্তর দক্ষিণেই কেন করতে হয়? কারণ উত্তর দক্ষিণটা হলো যে গাছের সম্পূর্ণ সূর্য ভালোভাবে লাগে, গাছে পরিপূর্ণ বাতাস পায়, মাটিতে গাছের যে খাবারটা আসে সেই খাবারটা গাছ সম্পূর্ণভাবে উত্তর দক্ষিণ হলে সে নিতে পারে এবং সে খেতে পারে। এই জন্য উত্তর দক্ষিণটা হলো একটা উত্তম পদ্ধতি। এটা কোথা থেকে সংগ্রহ করেছিলেন এই চারা? চারাগুলো আমরা ইন্ডিয়ার পুনে থেকে নিয়ে আসি। সবগুলো চারা থেকেই কি আপনি ফুল পান? সবগুলো চারা থেকে ফুল পাই না, লাগানোর পরে হয়তো 2-1টা চারা বা 1-150টা চারা মারাও যেতে পারে, কারণ সে অনেক দূর থেকে আসে। এক একটা গাছের গোড়ায় কিন্তু আপনার 40-50টা করে গাছ আছে। আমরা যখন মরে যাই তখন ওই গাছটা আবার কন্ড ভেঙে ভেঙে আবার ওইগুলো ক্ষতিপূরণগুলো ওইগুলো আবার লাগাই দিলে ও আবার ওখান থেকে হয়ে যায়। অর্থাৎ একটা গাছ আমাকে এই একটা ফুল, এই ফুলটার নাম হলো রোসালিন। এই রোসালিন ফুলটা হলো একটা, আমি ধরেন এখানে একটা গাছ লাগাইছিলাম, এখন এখানে না হলো প্রায় 40-50টা গাছ আছে এবং এই প্রত্যেকটা গাছ থেকে আমার একটা করে ফুল দেবে, অর্থাৎ আমি বছরে 50টা ফুল পাবো এই গাছ থেকে। 2015 সাল থেকে 2024 সাল এর মধ্যে আপনার কতবার আবার জারবেরা নতুন করে চাষ করতে হয়েছে, শুরু করতে হয়েছে? এর ভিতরে আপনার জারবেরা আগে যেটা ছিল সেটা মেরে দিয়ে, অর্থাৎ ওই আপনার 15 সালে 16-17 সালে ঘূর্ণিঝড়ে আমার এই শেডটা কিন্তু ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, শেডটাও নষ্ট হয়ে যায়, ক্ষেতটাও নষ্ট হয়ে যায়। তখন এই ক্ষেতটাকে একদম টোটালি চাষ দিয়ে এখানে আমরা টমেটো লাগাই দিয়েছিলাম, সামার টমেটো যাকে বলে। এই সামার টমেটো লাগাইয়ে সেই সামার টমেটো উঠে যাওয়ার পরে তারপরে আবার এটা নতুন করে শেড আবার ইয়ে করে তারপরে আবার এখানে জারবেরা লাগানো। এই জারবেরা চাষ করে লাভবান হওয়া সম্ভব? ইনশাল্লাহ, অবশ্যই। তাহলে একটু বিস্তারিত জানি যে একটি ফুল আপনি কত টাকায় বিক্রি করছেন? এটা ফুল সর্বোচ্চ আমরা 18 টাকা 20 টাকা বিক্রি করি, সর্বনিম্ন 2 টাকা। আচ্ছা, 2 টাকা কখন আর 18 টাকা কখন বিক্রি হয়? যখন বিশেষ পর্ব থাকে তখন এটার দাম উঠে যায়। আর বিশেষ করে সবচাইতে বেশি হয় যে রমজান মাসটা আমরা যেহেতু ধর্মীয় এটা মানি, সেই কারণে আমাদের রমজানের সময় আসলে এই ফুলের দামটা থাকে না বললেই চলে। তো এই দাম না থাকার কারণে হলো 2017 সালে আমাদের সভাপতি বিশ্ব ব্যাংকের সাথে আর কি বলছিলেন যে এই ফুলটা আমরা যেহেতু নষ্ট হয়, ফুলটার দাম থাকে না, তো এই ফুল থেকে আসলে কোনো বাই প্রোডাক্ট তৈরি করা যায় কিনা। তো 2017 সালে উনি যখন বিশ্ব ব্যাংকের কাছে আলোচনা করেন বা মিটিংয়ে বলেন, তখন 2017 সালে ওইটা হলো বিশ্ব ব্যাংক হলো বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে আসলে একটা কথা বলে এটা সরকারের মাধ্যমে আর কি এটা একটা প্রজেক্ট শুরু করে, বাংলাদেশ কানেক্টিভিটি প্রকল্প। এই প্রকল্পের আওতায় আসলে আমরা 2023 সালে এই যে বাই প্রোডাক্টের উপরে ইন্ডিয়া থেকে একটা বড় ট্রেনিং করে এসেছে। আচ্ছা, এখন মোটামুটি আপনার যদি ফুল বিক্রি বাজারে নাও হয় তারপরে আপনারা বাই প্রোডাক্টের মাধ্যমে সেটাকে কাজে লাগান। এখন বাই প্রোডাক্ট বলতে যেমন আমাদের গাঁদা ফুলটা যে বিক্রি, এখন আমরা গাঁদা ফুলটা যদি পাউডার করি, এখন অনেক গার্মেন্টস ফ্যাক্টরিগুলো আমাদের দেশ এখান থেকে গাঁদা ফুলের পাউডারটা সংগ্রহ করতেছে কাপড় কালার করার জন্য। আমরা কিছু, আমার কাছে আপনি গেলে দেখতে পারবেন, আমি কিছু কাপড় কালার করেছি, ডাইং করেছি, সেটা গাঁদা ফুল গোলাপ ফুল দিয়ে। তো এটা একটা সুন্দর এবং এটা অনেক সুন্দর জিনিস, আর ফুল দিয়ে আমরা অনেক সুন্দর সুন্দর জিনিসও তৈরি করি। আসলে কৃষির কোনো কিছুই ফেলা যায় না। ধরুন একজন জারবেরা চাষি কি রকম বা কত পার্সেন্টেজ লাভ করতে পারে? আপনার একজন জারবেরা চাষি আপনার 35% লাভ করতে পারে। বাহ, তাহলে এইখানে এই পর্যন্তই আমরা শুনি। এছাড়াও আপনার ওইদিকে দেখেছি হচ্ছে রজনীগন্ধার বাগান আছে, তারপর আরো অনেক ফুল আছে, সেগুলো একটু দেখবো। তারপর তো অবশ্যই আপনার সেই বাই প্রোডাক্ট কিভাবে করছেন সেই প্রস্তুত প্রণালীটাও দেখবো। চলুন আমরা এগিয়ে যাই। ওপরে যে এত প্রখর রৌদ্র, তার মাঝখানেও আজকে ভালো লাগছে, মানে আশেপাশ থেকে এত সুন্দর ঘ্রাণ আসছে। রজনীগন্ধার এই ক্ষেতটা আপনি কবে থেকে শুরু করলেন করা? এই রজনীগন্ধা আমাদের চাষ সেই 2000 সাল থেকেই। আচ্ছা, একদম শুরু থেকেই আমাদের চাষটা রজনীগন্ধা। আচ্ছা,
তো অনেকেই আপনি প্রথম একটি কথা বললেন যে গাঁদা প্রথমে করে তারপর রজনীগন্ধা, তারপর গোলাপ, এভাবে আস্তে আস্তে এগোতে, অর্থাৎ দ্বিতীয় ধাপে রজনীগন্ধা করা যাচ্ছে। তাহলে রজনীগন্ধার চাষের একটু শুরু থেকে যদি বিস্তারিত বলেন। রজনীগন্ধা চাষটা আপনার খুব লাগে না, সেটা হলো যে আপনার জমিটা বেলে দোআঁশ মাটি হতে হবে, একটু উঁচু জমি হতে হবে। আচ্ছা, সব ফুলের জন্য কি বেলে দোআঁশ মাটি প্রয়োজন? হ্যাঁ, সব ফুলের জন্য, এবং জমিটা উঁচু হতে হবে অবশ্যই, যাতে পানি জমে না থাকে। আর এই মাঠে চাষের সময় আপনার সব ধরনের চাষ দিয়ে আমরা সব সময়ের জন্য আমরা গোবর সারটা ব্যবহার করি বেশি। এই গোবর সারটা ব্যবহার করি, ভার্মি কম্পোস্টটা ব্যবহার করি, করে এটা চাষ দেওয়ার পরে তারপরে আপনার এই রজনীগন্ধার কন্দটা আমরা যে লাইন বাই লাইন এটা লাগাই দিয়ে যাই। লাগাই দেওয়া যাওয়ার পরে 2.5 থেকে 3 মাস পরের থেকে এটা ফুল আসা শুরু করে। এই যে আপনি একটা করে কন্দ লাগিয়েছেন, এই একটা কন্দ থেকে আপনার কতগুলি স্টিক বের হয় ফুলের? একটা কন্দ থেকে আপনার প্রথমে একটা স্টিকই বের হবে, তারপরে প্রত্যেকটা কন্দের গায়ে হলো অসংখ্য চোখ আছে, চোখ থেকে একটা একটা করে চারা হবে, ওখান থেকে একটা একটা করে স্টিক উঠবে। আচ্ছা, কি পরিমাণ খরচ হতে পারে রজনীগন্ধার চাষে? আপনার রজনীগন্ধা চাষে 1 বিঘা জমিতে রজনীগন্ধা চাষ করতে গেলে আপনার প্রায় লাখখানেক টাকা খরচ হয়। সেখান থেকে আপনার লাভ কত পার্সেন্টেজ আসতে পারে? এখানে লাভ যদি আমরা বাজার ভালো পাই তাহলে এখানে 50%ই লাভ করা যায়। পোকা মাকড় কোনো কিছুর উপদ্রব হয় কিনা? রজনীগন্ধাতে পোকার উপদ্রব খুব কম হয়, কিন্তু পাখির উপদ্রব হয়, কারণ এখানে কিছু পোকা তৈরি হয় যেগুলো পাখিতে খায়। আর এই পাখিটা খাওয়ার পরে স্টিকের পার যদি পাখি বসে তাহলে স্টিকটা বাঁকা হয়ে যাবে। হ্যাঁ, এই কারণে এর ভিতরে পাঞ্চিং করতে হয়, অর্থাৎ গাছ ডাল পুঁতে দিতে হয়। ডাল পুঁতে দিলে পরে এই পাখিটা এসে ডালে বসলো, পোকা খেলো। এরকম একটা স্টিক আপনার সিজনে কত টাকায় বিক্রি হয়? আমরা এটা হলো যে সিজনটা তো আমাদের নভেম্বর থেকে শুরু হয়, এই যে নভেম্বর থেকে আপনার এপ্রিল পর্যন্ত অনেকগুলো হলো অনুষ্ঠান থাকে। তো আমরা যখন এটা সিজনে বিক্রি করি তখন আমরা 15 টাকা পর্যন্ত বিক্রি করি, আবার যখন বিক্রির দাম থাকে না তখন আমরা এটা 2 টাকাও হাতে পাই না। আপনি আমাকে একটা বিষয় একটু বুঝিয়ে বলুন, সেটা হচ্ছে এখান থেকে এত বিস্তর জায়গা থেকে এই যে ফুল সংগ্রহ হচ্ছে সেগুলো বাজারজাত হচ্ছে কিভাবে? এটা হলো যে আমরা যারা কৃষক ফুল চাষ করি তারা আমরা প্রতিদিন বিকেলে এই ফুলটা ভাঙি, ভাঙার পরে এই ফুলটা আমরা বাড়ি নিয়ে যাই। বাড়ি নিয়ে যাওয়ার পরে আমরা 50টা করে আটি তৈরি করি। আটি তৈরি করে এটা ভিজাই রাখি, ভিজাই রাখার পর পরের দিন সকালে, অর্থাৎ আমাদের গদখালি বাজারে ভোর 4টে থেকে শুরু হয় বাজার, আমরা সেই 4টে থেকে 9টা পর্যন্ত বাজার থাকে। এই বাজারের ভিতরে আমরা গদখালিতে নিয়ে যাই ভ্যানে করে সাইকেলে করে নিয়ে এটা বিক্রি করে আসি। তো এই যে আপনি এখানে তো মোটামুটি 2000 সাল থেকে ফুল চাষি হিসেবেই আছেন, সেই সময় থেকে এখনকার সময় 2024 সাল, 24 বছরে চাষিদের মধ্যে কি পরিবর্তন এসেছে? চাষিদের ভিতরে অনেক পরিবর্তন এসছে, যাদের জীবনযাত্রার মানের পরিবর্তন এসছে, বাচ্চা কাচ্চার লেখাপড়ার পরিবর্তন এসছে, তাদের হলো সব চালচলন, কথাবার্তা, সব ধরনের, তাদের অর্থনৈতিক পরিবর্তন, সব ধরনের। একটা কথা কি আপা, যে মানুষের যদি অর্থনীতির পরিবর্তন হয় তাহলে তার সব কিছুরই পরিবর্তন আসে, অর্থনীতির পরিবর্তন না হলে তার কোনো কিছুরই পরিবর্তন আসে না। আচ্ছা আচ্ছা, এখানে আপনারা তখন তো মনে হয় যে সনাতনী পদ্ধতিতে চাষ করতেন, এখন কি এর আধুনিক পদ্ধতি? আচ্ছা, এই যে আধুনিক পদ্ধতিতে এত শত সংখ্যক কৃষককে একত্রিত করা, এটা সম্ভব হলো কিভাবে? এটা সম্ভব হলো যে আমাদের যে যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির সদস্য, এখানে 6500 কৃষক আছে। আচ্ছা আচ্ছা, 6500 কৃষক আছে এখানে। হলো যে ঝিকরগাছা থানার আপনার 5টা ইউনিয়ন আর হলো আপনার 53টা গ্রামে কাজ হয়, আর মনিরামপুর আছে, শার্শা থানাতেও আছে, সব মিলাই আর কি আপনার 6500 কৃষক আছে। এই আর হলো 11টা ইউনিয়নে আপনার এইগুলো এই চাষবাস হয়। এটা হলো যে আমাদের বাজার কিন্তু এইটাই, আর আমার এই গদখালি বাজার, আর আমাদের ফুলটা কিন্তু সারা বাংলাদেশের জেলা শহরে চলে যায়। ঢাকা এবং চিটাগাং পাইকারি বাজার, আর আমাদের এখানে ধরেন খুচরা ব্যবসায়ী আছে যারা বিভিন্ন জেলা শহরে ব্যবসা করে, তারা এখানকার ফুল কিনে তারা বিভিন্ন জেলা শহরে, আমাদের গদখালি বাজার থেকে বিভিন্ন জেলা শহরের গাড়ি আছে, গাড়িতে ফুল তার গন্তব্যে চলে যায়, জেলাতে চলে যায়। এই আপনি আমাকে বলেছিলেন এই পর্ব শুরুর আগে যখন আপনার সঙ্গে গল্প করছিলাম, তখন আপনার থেকে জেনেছি যে বাই প্রোডাক্টে ওখানে 50 জন কাজ করছে নারী, তারা উদ্যোক্তা। কি এখানকার কৃষানীরাই ওখানে উদ্যোক্তা? হ্যাঁ, ম্যাক্সিমামই। তাহলে এখান থেকে আমরা কি একটু বাই প্রোডাক্টের ওখানে যে একটু সমবায় আপনার যে নারীরা রয়েছেন তাদের সাথে একটু কথা বললাম? অবশ্যই চলে। তাহলে চলুন আমরা একটু যাই, ওই দিকেই যাই। আচ্ছা। আমি মোহাম্মদ আব্দুর রহিম, সভাপতি
যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতি। বাংলাদেশে বাণিজ্যিকভাবে ফুলের চাষ 80 দশকে 30 শতক জমি থেকে যাত্রা শুরু হয়েছিল। বর্তমান দেশে 25টি জেলায় 20,000 কৃষক প্রায় 6,000 হেক্টর জমিতে নানা জাতের ফুল উৎপাদন করছে। আন্তর্জাতিক বিশ্বে ফুলের নানা ধরনের ব্যবহার, নানামাত্রিক ব্যবহার, সেই তুলনায় আমরা অনেক পিছিয়ে আছি, যার কারণে আমরা 2000 সালের পর থেকে আধুনিক পদ্ধতিতে কিভাবে ফুল চাষ করা যায় সেই প্রেক্ষাপট থেকে আজকে আমাদের এই প্রতিষ্ঠান বাংলাদেশ আমেরিকা সদ্য ফুল বিপণন কেন্দ্র গড়ে তোলা হয়েছে। এই বিপণন কেন্দ্র থেকে ফুলের আধুনিক পদ্ধতিতে কিভাবে শর্টিং, গ্রেডিং করে কুলিং চেম্বারের মাধ্যমে মানসম্মত ফুল আমরা বাজারজাত করতে পারি, সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আসলে এই ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে। আমরা শুধু ফুল শর্টিং, গ্রেডিং না, ফুলের স্থায়ীভাবে উন্নয়নের জন্যে আমরা ফুলের বিকল্প পণ্য তৈরির জন্য আমরা কার্যক্রম এখান থেকে শুরু হয়েছে। এবার আমরা চলে এসেছি যশোরের ফুল উৎপাদক এবং বিপণন সমবায় সংস্থায়। আপনার সঙ্গে কথা বলি একটু। আপনার নামটা কি? জি, আমার নাম মোসাম্মদ রাবেয়া খাতুন। আমি একজন ফুল চাষি এবং ফুলের বাই প্রোডাক্ট প্রস্তুতকারী। আচ্ছা আচ্ছা, আপনি ফুল চাষি, কবে থেকে ফুল চাষ করছেন? আমি 2012 সাল থেকে ফুল চাষের সাথে সম্পৃক্ত। তারপর আপনি হচ্ছে এরপর বাই প্রোডাক্টে আমাদের যে ফুলগুলো আসলে নষ্ট হয় অক্সিজেনে, ওই ফুলগুলো প্রসেসিং করে আমরা বিভিন্ন ধরনের অর্নামেন্ট বা সাবান তৈরি কাজে, গোলাপ জল তৈরি কাজে, মানে ফুল থেকে যে 10-12 রকমের আইটেম তৈরি করা যায় সেগুলোর কাজকে আমরা বাসায় করছি এবং নারীদেরকে প্রশিক্ষণও দিচ্ছি এই ব্যাপারে। আচ্ছা আচ্ছা, এখানে অনেক কিছু দেখতে পাচ্ছি। এইটা কি রেজিনের কাজ হচ্ছে? এটা রেজিন আর ড্রাই ফ্লাওয়ার মিক্স করে আমরা এগুলো তৈরি করছি। বিভিন্ন ধরনের চুড়ি, চিরুনি, চাবির রিং। আমাকে একটু দেখান না, চাবির রিংগুলো দেখতে পাচ্ছি এখানে একদম প্রসেস করা না? জি, বাহ, কি সুন্দর চাবির রিং। মোটামুটি সব কিছু আপনারা এখানে তৈরি করছেন? এগুলো আমাদের নিজেদেরই ফুল, আমরা নিজেরাই প্রসেসিং করছি এবং প্রায় 12 রকম পদ্ধতিতে আমরা ফুল শুকাতে পারি। তো সেই শুকানোর মাধ্যমে এগুলো আমরা কাজে লাগাচ্ছি আমাদের। আচ্ছা আচ্ছা, 12 রকম পদ্ধতি, দু একটা পদ্ধতি যদি আমরা সানড্রাই করি বইয়ের পাতার ভিতরে, বালুর মাধ্যমে, সিলিকা জেলের মাধ্যমে, তারপরে বাতাসের মাধ্যমে। এখানে আমরা যদি একটু প্রসেসিংটা দেখতাম। এটা তৈরি করার জন্য রেজিন আর হার্ডেনার দুইটা আমাদের কেমিক্যাল লাগে। এটা হলো হার্ডেনার আর এটা হলো রেজিন। এটা 3:1 অনুপাতে মিক্স করতে হয়। এই জিনিস বা এই পদ্ধতি, এটা আপনি শিখেছেন কোথা থেকে? জি, এটা আমরা আসলে আগে এটা বানানো জানতাম না। আমাদের BRCP প্রজেক্ট 1 SBSS এর মাধ্যমে আমরা ইন্ডিয়াতে যাওয়ার একটা সৌভাগ্য অর্জন করি। সেখান থেকে আমরা এই ফুল থেকে বিভিন্ন যে প্রোডাক্ট তৈরি করা যায় 12 রকমের, 15 রকমের, এই প্রসেসটা শিখে আসি। মার্কেটিংটা কিভাবে হচ্ছে? আমরা এখন অনলাইনের মাধ্যমে এবং লোকাল মার্কেটে এবং এখানে যারা দর্শনার্থী আসে তাদের কাছে আমরা এগুলো বিক্রি করছি। আচ্ছা, দেখি তারপর কি করতে হবে। এটা আমরা মিক্সড করব, প্রায় 3-4 মিনিট লাগে। দেখেন এই দুটো মিক্সড হয়ে যাওয়ার পরে এটা একটা গ্লসি ভাব আসছে। এই গ্লসি, এটা এখন আমরা ওই যে ফুল সাজানো আছে আমাদের অর্নামেন্টের ভিতরে, এর ভিতরে দিব। আচ্ছা, এখানে আপনারা কাজ করতে থাকুন। আর এই পাশে দেখছিলাম যে সাবানের প্রস্তুতি চলছে, সাবান বানানোর প্রস্তুতি। আচ্ছা, আপনার সঙ্গে পরে কথা বলছি। তার আগে আপনার নামটা একটু জানি। আপা, আপনার সাথে তো কথা হলোই, আপনার নামটা একটু জানি। আসমা খাতুন। এই সাবান কোথায় বিক্রি হচ্ছে? অনলাইনেও বিক্রি করছি, আবার আমাদের যে দর্শনার্থী আসে ওদের কাছেও বিক্রি করি। সাবানটা একটু দেখি। শক্ত তো হয়েছে অনেক, বাহ, ঘ্রাণটাও সুন্দর। আচ্ছা, এবার ব্যবহার করার পর আসলে বুঝতে পারা যাবে যে কীরকম, কেমন। আপনারা তো বললেন যে আপনারা ব্যবহার করছেন। খুব ভালো হয়। আচ্ছা, তাহলে আপনাদের এই যে আপা, আপনার যে এই যে এত বড় মানে সবার সাথে যোগসূত্র এবং আপনি যে এগিয়ে চলছেন, এটা দেখেও খুব ভালো লাগছে যে সবাই কাজ করছে এবং অনেকেই কিন্তু এখন ফুল চাষি থেকে একজন ব্যবসায়ী হয়ে উঠছে। আবার আজকে সারাদিন আপনার সঙ্গে কথা বললাম, মাঠ পর্যায়ে ফুল দেখলাম, পাশাপাশি আপনাদের এই যে কার্যক্রমও দেখলাম, খুব ভালো লাগছে এবং আপনাদের এই চেষ্টা আরও সুদূর সগম হোক সেই আশাবাদ ব্যক্ত করছি। আজকের মতো আমার বিদায় নেওয়ার পালা, চলে যাওয়ার পালা। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে দীপ্ত কৃষিকে। তো আপনাকে জন্য আমি একটা লোগো করেছি, আমরা যে ফুল থেকে তৈরি করি সেই লোগোটা আমি আপনাকে গিফট করতে চাই, যদি একটু নেন। আচ্ছা, অবশ্যই। আপনাদের
কষ্টের। এটা হলো যে এটা দীপ্ত কৃষি, আমি এই আচ্ছা। লোগোটা ফুল দিয়ে গোলাপ, শুকনো গোলাপ দিয়ে করা আপা। আচ্ছা, এটা শুকনো গোলাপের পাপড়ি দিয়ে এটা করেছেন শুকনো না? গোলাপের পাপড়ি দিয়ে করা। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। এটা সম্পূর্ণ, এটা গোলাপের পাতা, এটা গোলাপের পাতা দিয়ে করা, আর এগুলো সম্পূর্ণ গোলাপের পাপড়ি দিয়ে এগুলো করেছি। আর খুব সেই সুন্দর, সাথে খুব সুন্দর, সেই খুব সাথে আমার ক্ষেতের ফুল আপনাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দীপ্ত কৃষি, এই দীপ্ত কৃষি টিম সারা দেশের বিভিন্ন উদ্যোক্তাদের দোরগোড়ায় পৌঁছে যান এবং তাদের গল্প আপনাদের মাঝখানে তুলে ধরেন, আপনাদেরকে আরও অনুপ্রাণিত করতে। ঠিক সেরকমভাবেই আজকে আমরা চলে এসেছিলাম যশোর জেলায়। সেখানে দেখলাম গদখালিতে অনেক নারী উদ্যোক্তারা যেরকম একসময় ফুল চাষি ছিলেন, সেখান থেকে এখন হয়ে উঠেছেন এই ফুল নিয়েই বিভিন্ন কাজ করে ফুলের ব্যবসায়ী। দর্শক বন্ধুরা, আজকের পুরো আয়োজন জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দীপ্ত টিভির সঙ্গেই থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি দীপ্ত কৃষি অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো স্পন্সার্ড বাই এয়ার মালিক সিডস। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত।